জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে, সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যারা এই দেশ স্বাধীন করেছে, তাদের ভবিষ্যৎ কি। সামনের সারিতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এইভাবে পেটায় নির্মমভাবে নির্যাতন করে তারপরে পুলিশ করলো, সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম। বেশিরভাগ চিনি না। এমনকি মানে যেই সব মানুষগুলো ধরেন 5 তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই। এটা ওয়াকার, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে। তার জন্য এই সরকার চাইলেও, ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না। ভালো তো নাই, এমনিতেই নাই। এক ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি তো আসলে এই মানে 2 দিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়া কৃমিয়ে কামড়ায়। উনি তো এমনি ওনার বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল, হোটেলে থাকতো, ওনার ঘরে থাকতেও মনে হয় ভাল লাগে না। তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন, এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার, এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন। আপনাদেরকে তো বলেছিলাম, তাই না? বলার পরে আপনারা কি করলেন? আপনারা বীরের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে। আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে, আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে? আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন তো কাদের এই 15 বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি? লোক ছিল না দেশে? এই যে সাকিব আলী, তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক সারোয়ারের এই টক শোতে আসার জন্য। প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে? হাসিনুর রহমান ওনারে বসাইতে পারতেন না? ওই হাসান নাসের বসাইতে পারতেন না? কারোরে বসান নাই। আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন। আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে, আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে করবেন। বিপ্লবী সরকার করা যাবে না। কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই 5 তারিখে হয়নি যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে। ভাই, আমি 19-20 তারিখে আমি ভিডিও বানাই নাই, শেখ হাসিনা দেশে নাই, আমি গাইবি আওয়াজ দিই নাই, তো শুনেছি সে চলে যাচ্ছে। তো এই আলোচনা ভিতরে হচ্ছিল, এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক। হঠাৎ করে জাম করে আসা 5 তারিখের 2 দিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী রাস্তায় নেমে গেল, যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গাইল, হঠাৎ করে চলে আসলো। আপনার এমনিতেই মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে। আপনারা কিছুই করেন নাই। আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন। এক চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন, এটা তো মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোরে দেখা। ভিডিও পাঠাইলো, ভাই একটু দেখেন। চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম, তোরা এত দেশপ্রেমিক হইলে তুই দেশে যা চান্দা নিয়ে আসছিস। আমি ইলিয়াস এইখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে ছাড়িয়েছে, তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস, সবশেষ শফিউর রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কী ছিল, অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এইটার একটু শুনানিটা আগায় দেন, যা জিজ্ঞেস করা। তোর বাপ এখানে বসে এগুলো করেছে। তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না, এই কারণে দেশে যায় না। আর তোরা দেশে গেছিস, তোদের সমস্যা নাই তো? আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআই ভাতা খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে? এই দিন থাইল্যান্ড, ওই দিন সিঙ্গাপুর, টাকা পাইস কই? তোর বাপের জমিদারি আছে, চোরের বাচ্চা। এগুলি আমরা বুঝি না কিছু, ওরা এসে আমাদের বোঝায়। দেশে যাই না এই কারণে, কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন, সেই দেশে আমাদের তো টার্গেট তো না আওয়ামী লীগ না, আমাদের টার্গেট বিএনপি না, জামাত, কোনো কিছু না। আমাদের দেশে কোনো শত্রু নাই। আমার শত্রু ইসকন, আমার শত্রু ইন্ডিয়ার লোকজনদের সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনো দিন এখানে কোনো কাজ করতে পারবো? কাজ দিচ্ছেন কোনো দিন? দিয়া দেখেন, যদি নাকি মিনিমাম 1 টাকার 1 পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন, নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরবো।
কোনো সুযোগ নেই তো। কোনো একটা ভালো লোক ওইখানে যাবে, এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইল, তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারে নাই। এই লোকটা বাইরে থেকে, স্ত্রীটা মারা গেল, সেই লোকটারে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম। লোকটা ঢুকতে দেয়নি, এই আসিফ নজরুলরা ঢুকতে দেয়নি, চুরি করতে পারবে না। এখন দুদকের কি করে? দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো? কোনো কিছু নাই, মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয়, এটা নিয়ে তাদের বিশাল আকারের একটা দেখাচ্ছে। এই হচ্ছে গিয়া দেশের অবস্থা। এই দেশে আমরা যাব, যাই কি করব? এখানে যা চাঁদাবাজি করব তোদের মতো? তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে। এখন যাই হোক, এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগও নাই, সময়ও নাই। এগুলো বাদ দিয়েই যে কথাগুলো বলতে চাই, যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের। আপনারা যেই সাহস দেখিয়েছেন, এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না। আগে থেকেই সারেন্ডার করি। আমি যদি জুলাইতে দেশে থাকতাম, এইভাবে বন্দুকের সামনে আমি দাঁড়াইতে পারতাম না। এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি। আপনারা সেটা করেছেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদেরকেই করতে হবে। আমি বলছি না যে দেশের সরকার উল্টায় ফেলতে হবে, আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন, বাইরে যাবে। ভাই দরকার নেই। আপনারা কিছু দাবি ঠিক করেন। আপনারা সবাই তো সোল্ড হয়ে যান নাই, তাই না? আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক, যদি জিজ্ঞেস করেন আমারে যে 5 তারিখের আগের থেকে এখন ভালো আছি না, আল্লাহ অনেক ভালো রেখেছে 5 তারিখের আগের থেকে। এখনও মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আটকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই। যখন মনে হয় না ঠিক আছে, ওকে ঠিক আছে, তখন মাথা ঠিক হয়। তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছেন। আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না, জানি তো অনেক কিছুই জানি। চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায়, বলি না, বলবো না কোনোদিন। মনে করেন না যে উপদেষ্টা থেকে চলে গেলে তারপরে বলবো, কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়েছে। এটাই অনেক কিছু। শুনলাম টাকা কামাই, তা আমি বল ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু, মানুষের টাকার দরকার আছে। কারণ আমি আমেরিকায় থাকি, আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয়, একটা গাড়ি থাকে, হাতে যদি মানে মোটামুটি 2-4 লাখ ডলার হাতে থাকে, জীবনে কিছু দরকার নাই। এখন আমার মনে করেন যে এখনই এই মুহূর্তে যা আছে, আমি আল্লাহর রহমতে যা খেতে ইচ্ছা করে খাই, মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে। ধরেন আমার এখন 4,000 কোটি টাকার মালিক হইলাম, আমি এর চাইতে বেশি খাইতে পারবো। ওইটা টেনশন ভাই, আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না। আমার বহু মানুষ ভাই ব্যবসা করে এই করে, ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না। আমার অনেক টাকা হোক, এটা আমি চাই না, কোনোভাবেই চাই না। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন? আমার জবাব দিল, ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার। জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না, এই যে কত জুলাই আগস্টে। তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা, তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন? বলছে ভাই আমরা লোকজনও নিতে পারিনি ঠিক মতো, আমাদের ফান্ড শেষ। সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল, অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল, আমার ঠিক মনে নেই, দুইটার একটা হবে। তো আমার তখন আবার বাংলা এডিশন উদ্বোধন হবে, যে কারণে ওদের সাথে কথা হচ্ছিল। তো ওরা আসার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত করতে পারেনি। এখন আমার বললো যে ভাই এই ব্যাপার, টাকা আমাদের ফান্ড নেই। তা বললাম এই যে টাকা পয়সা করলেন, এত টাকা এগুলি, কয় ভাই ওনারা টাকা পয়সা দেন না। কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে, কেউ কানাডাতে পাঠিয়েছে, কেউ পর্তুগালে পাঠিয়েছে, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, আরও বেশ কয়েকটা দেশের নাম বলবো। এক একজন এক এক জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষেই নামছি। এখন এই যে এটা হইল, ধরেন আপনাদের ভেতরে 5 জন 10 জন বা ধরলাম 100 জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে এই বাস খুব মানে মজা করে খাইতে পারলেন। যে ভাই এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না, আপনি মনে করেন 5,000 কোটি টাকার মালিক হইলেন, বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন? মঈনুদ্দিনের টাকার অভাব আছে? যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে 111-এ, বহুত টাকা। জিজ্ঞেস করেন তো কেমন আছে, ফোন দিয়ে যাইনেন ভাই কেমন আছেন, আমেরিকাতেই তো আছেন, খুব আরামেই তো আছেন, তাই না? জিজ্ঞেস করেন তো কেমন লাগে। এত মজা না বিদেশের জীবন। আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের
বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই। ভাই, আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই, আজকে দেশ অস্থির। আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোর সরান নাই, সেই কারণে আজকে দেশ অস্থির। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে, কালকে কি করতে হবে, কোন ওসিরে। ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে, অফিসার কয় যে ভাই বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কি না, এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে, বাথরুম থেকে বের হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে। এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি? পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে খোদা বক্স, এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশটা ঢুকায়া আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে। পুলিশের মধ্যে কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায়, কেমনে খায়াটায়, কখন কোন চেয়ার সরে যায়, চেয়ার থাকতে থাকতে যেই কয় টাকা খাইতে চাই। এটা হচ্ছে অবস্থা পুলিশের। এইভাবে চলছে দেশ। তো আমরা আপনাদেরকে 5 তারিখের পরপর বলেছিলাম যে এই মানুষগুলোকে সরাইতে হবে। সরাইতে আপনারা চানও নাই। আপনি এই দেশটা যে স্বাধীন হইল, কারা শত্রুটা কারা ছিল? আপনার ভারত ছিল না? আপনি বলেন তো, এই জুলাই যোদ্ধারা, আপনাদের সবাই দোষ দেওয়া লাভ নেই, মানে আপনাদের নেতৃত্বের কথা বলছি। আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ একিয়ে দিল, সবাই রাজুতে চলে আসো, হাইকোর্টে যায়, তাপ করে 15-20 জনকে আপনারা ফেলাই দিলেন। আর ফেলান নাই কেন? আর কোথায় যান নাই কেন? এই যে বিডিআরের লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো, আমি তো ওদের সাথে আমার মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত, কারোর কাছে শুনি নাই আপনারা কোনো দিন এইটা হইলে আমার ফোন দেবে, ওইটা হইলে আমার ফোন দেবে। সারাদিন আমি বিডিআরের অন্তত 10টা ফোন রিসিভ করি, কখনো বিরক্ত হই না তাদের প্রতি। হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে, বিরক্ত হই না, কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে, মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না? থাকেন নাই। ওই যে ফেনীতে 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে, যাইতে পারতেন না? যান নাই। এখনও আলেমরা জেলে, আপনি জানেন? ওই যে বিশেষ সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে, সোয়াদ টোয়াদ যায় হাজির। আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে? এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন? এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে, এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে, ওই বর্ডার দিয়ে, এয়ারপোর্ট দিয়ে, আপনি কি করেন? সবশেষ দিলীপ আগারওয়াল, প্রায় 10টা মামলা, আস্তে আস্তে চুপচাপ করে তারপরে তারা জামিন দিয়ে দিল। 680 কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দিয়ে দেশ থেকে বার করে দিলেন। কেউ জানেন না আপনারা জামিনগুলো হইলো, এটাও জানাইতে পারলেন না আমাদেরকে। আপনারা মানে কল্পনা করিনি যে সে এইভাবে জামিন নিয়ে নেবে। তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরেই। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন। ভাই, আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি, সমালোচনার পরে একটা জিনিস আমাদের বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না, সবাই স্বার্থের জন্য বন্দুকের সামনে দাঁড়ান নাই। আপনাদেরকে এক হইতে হবে, দাবি জানাইতে হবে, এই জায়গা আমাদের ঠিক করতে হবে। এই জায়গা যদি ঠিক না করে সরকার, আবার দাঁড়াইতে হবে। এরা চুরি করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন, একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন, গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইল, তো সে আমারে কাজ দিল। কাজ হয়েছে আগস্টের 5 তারিখ থেকে আগস্টের 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে। তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই। চালাইলাম, কই ফালাইলেন না তো, ওয়াকারে তো আপনারা সরাইলেন না। আচ্ছা, সরাই সে আবার ওই সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে, আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন। ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ, ওয়াকারে আপনারা ফেলতে হবে। সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে, এটা করা যাবে কিনা, বাট একটা চেষ্টা তারা করেছিল, করতে পারেন নাই। আচ্ছা, ধরেন আমি সেনা প্রধানকে সরানো খুব কঠিন। আচ্ছা, আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা, মানে সবাই জানে যে ওরা চুরি করে, তাদেরকে সরাইতে পারেন নাই। আমার একটা দেশ বলেন তো, মিডিল ইস্টের এই দেশের মানুষগুলোই তো কষ্ট করে, এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ না, শহরের বাচ্চারা তোরা সব কটা টাকা করছিস, পাচার করছিস। এই গত 1 বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত 1 বছরে।
তোরা যে এই যে সবশেষ দিলীপ আগারওয়ালার যে টাকা পাচার হইল না, এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক। ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ট্যাবসা ওগুলি দেখায়, ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে। পাচার করলি, প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে। ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না। সেফ এক্সিট, তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে? তুই কই যাবি? ডিম একজনের মাথার উপরে তো গেছে, দেখছিস না? ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢুকানো হবে। কই যাবি তোরা? কই আসবি? পৃথিবীর কোন দেশে যাবি? বিএনপি পেটাবে, আওয়ামী লীগ পেটাবে, শিবির পেটাবে, এই জুলাই আন্দোলনের এরা পেটাবে, সাধারণ মানুষ পেটাবে, যে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে। সেফ এক্সিট মারাইতে আর শেষ। তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে এমনি খাবি, খায়া তারপরে তোরা এগুলি যা মনে চায় তাই হয়েছে। আপনাদেরকে কথা দিয়েছিলাম না যে আসিফ নজরুলের কই কী কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে, সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট 1 মাসে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে ফলো রাখবেন, দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কী কী ধান্দাবাজি সে করেছে। তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না, এই মঞ্চ ওই মঞ্চ, এত মঞ্চরঞ্চ না ভাই, এক জায়গায় এক হইতে হবে, বলতে হবে যে আমাদের এই নেতৃত্বের এই সমস্যা, এরা এই কাজ করে না, আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো করে না, বাদ ওগুলি আপনারা করেন নতুন করে। আপনারা কি জানেন যে এনসিপি, বিএনপি এবং জামাতের, আমি নাম ধরে বলতে পারি, কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে, ওই নমিনেশন দিতে হবে, তার আসন ছেড়ে দিতে হবে, এরকম এই পর্যন্ত আমি 7 জনের তালিকা পেয়েছি। আরও হয়তো বা তাদের 3-4 জন 5 জনকে হয়তো দিবে, সব মিলে সর্বোচ্চ 15 জন হইতে পারে, তাদেরকে দিবে। আপনাদের কথা চিন্তা হবে, তারা এমপি হবে, এমপি হয়ে পরের 5 বছরে তারপরে আরও কিছুদিন খাবে। এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয়, নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে। আপনারা জুলাই আন্দোলন করেছেন, আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না, আমরা কিছু না, আপনারা করেছেন, আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে। আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে, যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে, এই মানুষগুলোর ব্যাপারে আপনারা করেন, কথা বলেন, প্রতিবাদ করেন। একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে হবে না। সেখানে যদি তারা গুলি করবে, গুলি করুক, আপনারা তো গুলি খান। মানে আমার কথা আগে বলে আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তারপরে করিস, এগুলো আবার আমার আবার বলতে পারে যে না, বলে নেবে। আমার এত সাহস নাই, গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই, খুব নিরীহ টাইপের লোক, আমার সাহস নাই, আগে বলে রাখি। যারা দেশে আছেন আপনাদের কি করতে হবে। সো যদি তারা গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে পারে নাই। তো ন্যায্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে। এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই, অমানুষ হয়ে যায় নাই। মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা, আর সেই দেশটা যাচ্ছে কোথায়। এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে, দেখছিস এই সময় আওয়ামী লীগ বলার সুযোগ পায়, দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে, হাসে তারা। তো আওয়ামী লীগের লোকজনের সবশেষ বলে ভিডিওটা শেষ করি। শোন, তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া, তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে, তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন, ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা পড়িস না। তোদের এখন যদি এই দেশ যদি আরও খারাপ হয় না, তো শেখ হাসিনার মতো হইতে পারবে। মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবি না, যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে, পুলিশরে বন্দি করে রাখে, আলেমরে বন্দি করে রাখে। সেই দেশ তো নাই এখন, অনেক সমস্যা আছে, ওই জায়গায় যায় নাই, যাইতে দেওয়া হবেও না। ধৈর্য ধর। এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় নাই, সব মানুষের দিয়া ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে, এই ধান্দাবাজি করাইতেও পারবে না। যারা আজকে করছে তাদের বিচার এই দেশে হবে, আজকে হোক কালকে হোক। আর ডক্টর ইউনূস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসাবে খালেদা জিয়ার বিচার হয়, তোমার বিচারও হবে। তুমি সব চোর বাটপার নিয়ে এনজিওগ্রাম, তোমার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা, আর তোমার উপরে কোনো দায় আসবে না, এগুলো নিয়েও এই দেশে বিচার হইতে পারে।
ওই দিনের কথা ভুলে যেও না। এই দেশে বহু ঘটনা ঘটেছে, বহুদিন পরে বিচার হয়েছে। শেখ হাসিনা 15 বছর মনে করেছিল কিছুই হবে না, এখন এখন সেনাবাহিনীর মেজর জেনারেল পলায় যায় রাতের বেলা ওই পেঁয়াজের ওই ফেরত ট্রাকের মধ্যে করে, তারপরে এই চোরা। তোমার বিচারও হইতে পারে এই দেশে। ধৈর্য ধরো। এই দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সব সময়। এই দেশের সাধারণ মানুষ, অনেকে বলে থাকে এই দেশের মানুষ, ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ। মানুষ মাত্রই অপরাধ প্রবণ। তাদের মানে আমি মুসলমান হিসাবে মানে আদম আলাইহিস সালাম ভুল করেছে, সে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে। আমরা তো মানুষ, আমরা মানুষ অপরাধ প্রবণ। আমাদেরকে আইন দিয়ে, সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে, আমাদেরকে সঠিক পথে আনতে হবে। তুমি নিজে বাপ সব কটা চোর নিয়ে বসে আছো, সে দেশের মানুষ ঠিক হবে কেমনে? মানুষ এখন মানুষের ভিতরে হাই হতাশ, কে কোত্থেকে খাবে, কারটা খাবে, কি খাবে, কত টাকা, মানে কারোর মধ্যে শান্তি নেই। প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায়, কি হয়, সবাই ধান্দাবাজ, যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা, আর যা পায় সব করে। সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে, বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে। কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না, বাট অনেক বছর থাকতে হবে, যেহেতু 100 কোটি 1000 কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে। হতে পারে সারা জীবনও থাকতে হইতে পারে। আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে, না আসার জন্য কি করেছেন আপনি? ইদানিং মানুষ কেউ ফোন টোন করে কিছু বললে টলাম, ভাই হইতেই পারে, সমস্যা কি? এ ধরনের সব শেষ ঘটনার ভেতরেই যেদিন কু করার কথা বলা হচ্ছিল, পিনাকিতে আমার ফোন করলো, ইলিয়াস এই ব্যাপার। আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি? কু হইলে আপনার কোনো সমস্যা আছে? আপনারা কেউ এখন এই সরকারের ভেতরে কেউ আপনার সাজেশন নেয়, আপনার কথা শুনে না কিছু শুনে? আপনার কু হইলে সমস্যা, কু হয়ে সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে, সমস্যা নাই তো আমাদের। আমরা এখন মানে একটা কি বলবো, যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে, যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা, খারাপ মানুষের ভেতরে হতাশা, সবার ভেতরে একটা হতাশা, অনিশ্চয়তা কাজ করে। আমার ভেতরে সেটা কাজ করছে। দেশটা এরকম হওয়ার কথা ছিল না। যাই হোক, ভিডিওটিও বানাইতে ভাই ভালো লাগে না। আর তারপরেও বললাম যেগুলি, যদি মনে চায় সঠিক কি করা দরকার, এই দেশে অনেক মানুষ আছে, নেতৃত্ব দেওয়ার মানুষও আছে, আন্দোলন করার মানুষও আছে, বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে। আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে। আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন, কোনো কিছু প্রয়োজন হয় জানায়েন, জীবন দিয়ে দিব এই দেশের জন্য। কিছু কিছু মানুষ আবার আছে, এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন, বলে থাকেন যে তুই এত দেশপ্রেমিক, দেশে যাস না কেন? যে বললাম চান্দাবাজ, সারাদিন চান্দাবাজি করে। আমরা দেশে গিয়েছি, তোরা দেশে যাস নি, তুই চান্দা আনতে দেশে গেছি। আমার তো চান্দা আনতে দেশে যাবো না, তো আমি দেশে যাওয়ার দরকার, আমার যেটা করার দরকার, দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারি নাই, এই জন্য দেশে যাইনি। সো বিএনপির ভাইরাও আবার কেউ মানে ধরেন একজনের নিয়ে আপনি কথা বলবেন, কারণ আমার তো আর আপনি বলতে পারেন না যে তুই চান্দা নিছিস ওখান থেকে, তুই এটা তো বলতে পারেন না। আমার কি বলে, তুই দেশে আসিস না কেন, তুই এত দেশপ্রেমিক, দেশে আসিস না কেন? বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনও দেশে যায়নি, একটু হিসাব করে কথাবার্তা বললেন। 2 দিনের মধ্যে এত চোখে পোল্টে নিয়ে আপনার যেসব নেতা টেতারা আছে না, তারা কিন্তু খুব ভালো আছে। তারা এরই মধ্যে বহুত টাকা খামিয়েছে ভাই। এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন, আপনার এই কয়দিন পরে মার খাবেন, পেটুনি খাবেন, যদি নাকি দেশের কোনো উল্টাপাল্টা কিছু হয়, আল্লাহ না করুক। এত কিছু হয়ে যায় নাই রাতারাতি। আমরা গত 15 বছর পরীক্ষা দিয়ে আসছি। আজকে ইলিয়াস 21 টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত, তো ইলিয়াস টিভি থেকে বের হয়েছে কেন, বাংলাদেশ থেকে বের হতে হয়েছে কেন? যেদিন আপনাদের বিএনপির লোকজন 5 জানুয়ারি কথা বলতে পারে না, ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল, এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে। এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে। ইলিয়াস সারা জীবন থাকবেও না, এটা আজকে বলে রাখলাম। আমার এই ভিডিওটুকু কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসে নাই, এটা মনে রাখেন। সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় এগুলো কথাবার্তা বলার সময় একটু হুশ করে কথা বলবেন। আমরা পরীক্ষা দিয়ে আসছি, বহুত বড় পরীক্ষা দিয়ে আসছি। আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। একবার পুলিশ গেলে, এখন তো দেশে গুম হয় না, খুন হয় না। এখন যদি কারো বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরা জিজ্ঞেস করেন। আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যায়, তো ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, সিআইডি, এমন কোনো সংস্থা নাই
যেই সংস্থা থেকে যায় নেই। আমার ভাইদের অফিসে যাইতো, বোন জামাইয়ের চাকরি খেয়ে দিয়েছে, এগুলো তারপরে সাফার করে এসছি। আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন। আর সাহস কারে বলে? সাহস ওই 5 জনের নির্বাচন দেখেন, ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়েন, আর্কাইভে যায়েন। আপনারা তো এখন ইউটিউব দেখেন, ইউটিউবের যুগের আগের সাংবাদিক আমরা ছিলাম। ওই আমি কি সাংবাদিকতা করতাম 21-এর চোখের আগেও বহুত আর্কাইভে আছে, ওগুলি দেখে আসেন। ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বললেন। এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে, আওয়ামী লীগের লোকজন এসে ব্যানার ট্যানার কায়রা ধাক্কায় টাকায় সরাই দিছে। আমরা ভাই বুক ফুলায় এখানে চলছি, কোনোদিন চুপ হয়ে যায়নি। একটা দুইটা না, বহু কিছু করে ফেস করে থাকতে হয়েছে। এখানে জঙ্গি বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে, এগুলো নিয়েই তারপরেও দেশের কথা বলেছে। অতএব পরীক্ষা নিতে আসেন না, পরীক্ষায় বহু আগে পাশ করে আসছে, ওই পরীক্ষাও নতুন করে নিতে গেলে হবে না। নিজেরা ঠিক হন, দেশটারে ঠিক হইতে দেন। ভাই খাইতে পারবেন, কয়দিন পরে খায়েন, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন। আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না, আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া। খালেদা জিয়া জেলে, হাসিনা জীবনে খালেদা জিয়ার জেলে পাঠাইতো না যদি ইন্ডিয়া না করতো। সাকা চৌধুরীর কোনোদিন হাসিনা ইয়ে দিত না। হাসিনা তো মানে ছিল আপনার, মানে স্বপ্ন ছিল হাসিনার বাপের, হাসিনারে সাকা চৌধুরীর কাছে বিয়ে দিবে। খারাপ সম্পর্ক ছিল না তাদের সাথে। ফাঁসি দিয়েছে ইন্ডিয়া, দিয়েছে জামাতের লোকজনের দেয় নেই, ইন্ডিয়া ফাঁসি দিয়েছে। তো আপনাদের শত্রুকে এটা চিনেন, এটার জন্য যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে। যদি না সরান, সামনে আরও অনেক বিপদ। এই যে আগুন টাগুন ধরছে, এগুলো ছোটোখাটো বিষয়, পাগল বানায় ফেলবে। আপনি ওই রয়ের ডিজিএফআই দিয়ে, রয়ের ফর্মুলা সব তারা জানে, এগুলো দিয়ে এটা করতে পারবেন না। একটা ভদ্রলোক আছে যে এই সেনাবাহিনীর চিটাগাঙে 24 ইয়ের আপনার কি বলে জিওসি, তো ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না এ আছে কিভাবে ওই শাখায়। এখনো পর্যন্ত ডিজিএফআই লোকজন যত আকাম কুকাম চিটাগাং কেন্দ্রিক করে, আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয়। ওই লোকটা দেশপ্রেমিক। এই 24-এর আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতর উনি প্রথম কথা বলেছেন যে না, আমরা এটা করা যাবে না। তো এই টাইপের লোকজন কিছু আছে, এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক, দেশটা ভালো থাকুক। এই ডিজিএফআইয়ের যেই নাটক আগুনের নাটক যা আছে, এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া, দেশকে অস্থিতিশীল করে তোলা, নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজকর্ম, এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে। আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই, আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ, আপনি প্রবাসে যারা থাকে, এই যে মিডল ইস্টের মানুষগুলো, তাদের টাকায় এই দেশ চলে। খোঁজ নেন তো যায়, এই মানুষগুলির কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে? একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে যেই ধরনের হ্যাচেল হইতে হয় না, টিকিট সেই টাকা দিয়ে যায় না, যে কয় টাকা দিয়ে সৌদিতে যেত তার চেয়ে কম টাকায় যায়। মালয়েশিয়ার সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা, সেই সিন্ডিকেটের সব কটাকে আসিফ নজরুল করে দিয়েছে, আবার নতুন সিন্ডিকেট, সে আগের মতো, সে একই টাকা খরচ হচ্ছে। কার কি ঢাকায়, চট্টগ্রামে এবং সর্বশেষ শাহজালাল এয়ারপোর্টে। এবং আগুনের যে ধরন, সে ধরন হচ্ছে ধরেন এটা মানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে। 6তলা 7তলা ভবনে আগুন ছড়িয়ে যাচ্ছে, আগুন কোনোভাবেই নিভানো যাচ্ছে না, নিয়ন্ত্রণে আসছে না। অনেকে সন্দেহ করেন যেখানে হয়তো গান পাউডার ব্যবহার করা হয়েছে, অথবা নতুন কিছু ব্যবহার করা হয়েছে যেটা ধরেন আমাদের ফায়ার সার্ভিসের পক্ষে সেই সক্ষমতা নাই। সর্বশেষ এয়ারপোর্টে তো ফায়ার সার্ভিসকে ঢুকতেই দেওয়া হয়নি দীর্ঘ সময় পর্যন্ত। যখন আগুন অল্প ছিল তখনই ফায়ার সার্ভিস যে হাজির হয়েছে, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তো সবকিছু মিলিয়ে এখানে একটা নাশকতা বা একটা ইয়ের ব্যাপার আছে। এবং ধরেন যে যতই এগিয়ে আসছে, আজকে 19 তারিখ, বাংলাদেশে হয়তো 20 তারিখ হয়ে গেছে, 22 তারিখ আইসিটিতে গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে বরখাস্ত বা যাদের অধ্যাদেশ অনুযায়ী যারা চাকুরিতে নাই, তাদের হাজির হওয়ার কথা। তারা যদি স্বেচ্ছায় হাজির না হন, আত্মসমর্পণ না করেন, তাহলে হয়তো গ্রেপ্তারি পরোয়ানা তামিল হবে। সেই জায়গাটায় ধরেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা। মানে আজকে শিরোনামটা যদি দেখেন যে যতই আগুন টাগুন দাও, বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে। অর্থাৎ
বিচার কিন্তু সিভিল কোর্টে হবে, ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে। পাকিস্তান আমলে একটা স্লোগান ছিল, যেটা আমরা বইতে পড়েছি, পুলিশকে বলা হতো, পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 312। তো ভাই, যতই আগুন টাগুন দাও, যত কিছুই করো, বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে। যত চেষ্টাই করে কোনো লাভ হবে না। তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘোট পাকানোর চেষ্টা চলছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি। তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ আপনাদেরকে একটু দেখাতে চাই। দুঃখিত। 3 আগুনের পর নাশকতার অভিযোগ, সন্দেহ আর অবিশ্বাস আলোচনায়। অর্থাৎ বিবিসি যেই বাংলা যে রিপোর্টটি করছে সেই জায়গাটাতেও ধরেন এই জাতীয় বিষয় বলা হচ্ছে যে তারা বলছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনূস সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন। হয়তো আগামী 22 তারিখ পর্যন্ত আরো দু একটা ঘটনাও ঘটতে পারে। এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশের যে লাঠিচার্জ, এবং আমার কেন যেন মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, এনএসআই, এসবি, এদেরও কিছু ভূমিকা ছিল। আপনি যদি দেখেন যে যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিল, সেই দাবিগুলো তারা সনদ স্বাক্ষরের দিন পর্যন্ত মানে নেই, কিন্তু যখন তারা প্রতিবাদে নামলো তখন এসে বললো যে হ্যাঁ সব মেনে নিলাম, সংশোধন করে দিলাম। এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা। অর্থাৎ আপনারা কিছু ক্যারাম বোর্ডের কিছু গুটি দেখেন না, যে ধরেন গুটি হচ্ছে ডান দিকে রেড, রেড ফেলতে হবে, ডান দিকে রেড, স্ট্রাইক মারে হচ্ছে বাম দিকে, বাম দিকের কর্নারে টাচ করে সেটা 3 কোণা ঘুরে যে রেড ফেলে দেয়। তো এরকম একটা খেলা চলছে। এবং আমার মনে হয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনাতে ইতিমধ্যে ডিজিএফআই লোকেরা আছে এবং তাদের পকেটে চলে গেছে। তারাই এই ঘটনাটা ঘটিয়ে জুলাই বিপ্লবীদের উপরে নির্মম কি বলবো লাঠিচার্জের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে এই সরকারও যে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে এমন একটি ভাইব তারা তৈরি করে দিয়েছে। তো এখন আসেন, আমি যে যে কথাটি বলছিলাম যে এই যে নাশকতার যে চেষ্টা এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ধরেন জেনারেল ওয়াকার যে বিষয়টা এস্টাবলিশ করতে যাচ্ছে সেনা কর্মকর্তাদের মধ্যে, জেনারেল ওয়াকার যে কথাগুলো এস্টাবলিশ করতে যাচ্ছে, আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা একটু বলতে চাই। আমার মনে হয় যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে। ধরেন বলা হচ্ছে যে মানে আমি আবারও বলি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে ধরেন এই জানোয়ারটা, এই জেনারেল মঈন জানোয়ার এখন দাড়ি টাড়ি রেখে সাধু সাজে গেছে, আমেরিকায় লুকায় থাকে, সে জনসমক্ষে বেরোতে পারে না। মানে বাংলাদেশের মানুষের যে ঘৃণা, যে ক্ষোভ তার উপরে, যে থুতু নিক্ষেপ তার উপরে, সে কিন্তু ঘর থেকে বেরোতে পারে না। তো এই জেনারেল মঈন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীকে কথিত 111-এর মাধ্যমে হাসিনার হাতে তুলে দিয়েছিল, ভারতের হাতে তুলে দিয়েছিল। তারপরে হাসিনা তার এই 15 বছরের ফ্যাসিস্ট শাসনে, একনায়কতন্ত্রে সে কিন্তু সেনাবাহিনীকে ইচ্ছে মতো ব্যবহার করেছে। এবং ধরেন আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী তার সেই আগের মর্যাদায় ফিরে আসুক, যার জন্য আমরা ক্রমাগত কথা বলছি, ক্রমাগত চেষ্টা করছি সেই হাসিনার সেই 15 বছর বলেছি, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে এখনো সেটি বলতে হচ্ছে। তো গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একটি অংশ আছে সুপেরিয়র রেসপন্সিবিলিটি, ডিজিএফআই এর 5 জন প্রধান, এবং অলরেডি আপনার সেনা সদর দপ্তরের যে ব্রিফিং, সেই ব্রিফিং এ জেনারেল হাকিম কিন্তু বলেছেন ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না। ডিজিএফআই হচ্ছে কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ। বিশেষ করে ডিজিএফআই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম মিনিস্টারকে, এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে বা ডিজিএফআই নর্মাল কাজের মধ্যেই পড়ে যে সেনা প্রধানের কার্যক্রম মনিটর করা। সো জেনারেল হাকিমও বলে দিয়েছেন, এটা আপনারাও সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্ট না। সো ডিজিএফআই সাবেক 5 ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয়, এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গুম খুনের অভিযুক্ত যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তারা কিন্তু কেউ ধরেন
সাংবিধানিক কোনো দায়িত্ব পালন করতে যেয়ে কিন্তু বিচারের সম্মুখীন হচ্ছেন না। তারা কিন্তু ধরেন কেউ ছিলেন র্যাবে, কেউ ছিলেন বিজিবিতে, প্রত্যেকেই কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন। এখন মূল জায়গা যেটা হচ্ছে, মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার আহ, ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের পয়জন দিতে চাচ্ছেন। সে পয়জনের একটা ধারণা থেকে জেনারেল ওয়াকার ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়েও বলার চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব, সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না। কারণ নির্বাচনে সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকার এসে আবার এটার বিচার করবে। তো দেখেন মানে ওয়াকার তার এই কি বলবো হাসিনার পরামর্শে নির্দেশে কিভাবে এই বিভ্রান্ত করছে সেনাবাহিনীকে, অথচ নির্বাচনী দায়িত্ব পালন হচ্ছে সাংবিধানিক দায়িত্ব পালন। এবং অতীতের বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে কোনো সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কাউকেই, কোনো বাহিনীর কাউকে কখনো অভিযুক্ত করা হয়নি, ভবিষ্যতে হবে না। তো যার জন্য ধরেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও সেনাবাহিনীকে সে বসায় রাখছে টুটু জগন্নাথের মতো। মৌখিক আদেশ হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না, আওয়ামী লীগকে তো অ্যারেস্ট করাই যাবে না, পলিটিক্যাল কাউকে অ্যারেস্ট করা যাবে না, কিছু চান্দাবাজি, কিছু টুকিটাকি ছোটখাটো অপরাধীদেরকে ধরবা, আইএসপি এর বড় করে সেটা নিউজ দেওয়া হবে যে এই সেনাবাহিনী এই এই মহান ঘটনা ঘটিয়ে ফেলেছে। তো ধরেন এই হচ্ছে কি অবস্থা। গত 14 মাসের মধ্যে ধরেন 9 মাসই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনীর। তো কি ঘোড়ার ডিমের উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির? কথা বলতে যান তখনই দেখবেন যে বড় বড় কথা আসবে, পুলিশ প্রশাসন অনেকটাই অকার্যকর, সেনাবাহিনীর অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে নাকি মাঠে সেনাবাহিনী। তো এই হচ্ছে অবস্থা। তো এখন ধরেন এগুলো হচ্ছে যে যাই করে এগুলো হচ্ছে শপথ ভঙ্গ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর তাহাজ্জুদ পড়েন আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, আপনার সাংবিধানিক যে দায়িত্ব, আপনি যে দায়িত্ব পালনের জন্য আপনি শপথ নিয়েছেন, যে দায়িত্ব পালন করে আপনার রুটি রুজি আসে, হালাল রিজিকের সংস্থান হয়, সেই জায়গায় যদি আপনি কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করেন, অন্যায়কারীদের পক্ষে যদি আপনি কোনো অবস্থান নেন, জেনারেল ওয়াকার গং কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না। দুনিয়াও হারাবেন, আখেরাতও হারাবেন। যে আখেরাতের কথা আপনি প্রায় আপনার সকল বক্তব্যের শুরুতে শেষে বলেন, হেদায়েতমূলক কথাবার্তা বলেন, সেই হেদায়েত আসলে আপনার নিজেকেই হতে হবে। এবং আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে একটা পোস্ট আমি কালকে রাতে দেখলাম। এটি হচ্ছে রেজাউল করিম সুমন। তিনি তাপসের যেই কথিত মামলা, সেই মামলায় রেজাউল করিম সুমন তখন ক্যাপ্টেন ছিলেন বা মেজর ছিলেন, আমি এই মুহূর্তে ঠিক কনফিউজড হয়ে যাচ্ছি, তাকে নির্মমভাবে অত্যাচার করেছে সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে নির্মমভাবে অত্যাচার করেছে তার স্বীকারোক্তি এর জন্য, মিথ্যা স্বীকারোক্তির জন্য। তাকে 5 বছরের জন্য কারাদণ্ড দিয়েছে। 5 বছর তিনি জেলে ছিলেন, ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ লাগিয়ে, তাকে রিমান্ডে নিয়ে তাকে জেলে পাঠিয়ে নানা রকম হেনস্থা করেছে। রেজাউল করিম সুমন 5 দিন আগে, আমি গতকাল রাতে দেখছিলাম, এই পোস্টটা দিয়েছেন। তিনি বলেছেন যে জেনারেল ওয়াকার তার হাতে তুরুপের তাস এখনো ধরে রেখেছেন, কোনোভাবেই তিনি কুলাঙ্গার নরপিশাচ অফিসারদের পুলিশের কাছে হস্তান্তর করবেন না। ব্যাপারটা এমন যে ওই কুলাঙ্গারগুলো জেনারেল ওয়াকারের কথায় যাবতীয় গুমখুন করেছে। এত ভয় জেনারেল ওয়াকারের, এরা না আবার তার কুকীর্তি ফাঁস করে দেয়। এরা ফাঁস করুক বা না করুক, জেনারেল ওয়াকারকে আজ হোক বা কাল ফাঁসতেই হবে ইনশাল্লাহ। শত শত মায়ের বুক খালি করা দীর্ঘশ্বাসের বদদোয়া জেনারেল ওয়াকারকে নিতেই হবে একদিন ইনশাল্লাহ। রাখুন জামাইয়া ধরে আপনার কুলাঙ্গার নরপিশাচদের আপনার হেফাজতে। সময় অতি সন্নিকটে, যেদিন আপনাকে সহ নিয়তি টেনে নামাবে ইনশাল্লাহ। ওই দিনের প্রত্যাশায় দুর্দান্ত প্রতাপে শাসন করা হাসিনাও টেকেনি, আপনিও ইনশাল্লাহ টিকবেন না ইনশাল্লাহ। তো এই হচ্ছে রেজাউল করিম সুমনের ফেসবুক পোস্ট, যিনি সেটি 5 দিন আগে দিয়েছেন। এবং এই পোস্টটা দেখে আপনি বুঝতে পারছেন যে কতটুকু ক্ষোভ এবং হতাশা থেকে এই নির্যাতিত সাবেক সেনা কর্মকর্তা এই পোস্টে দিয়েছেন। মেজর সুবাইল বলেন, রাজীব, ফুয়াদ সহ যে 5 জন, মানে
এই পাঁচজন ছিল বাংলাদেশে, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু অত্যন্ত মেধাবী অফিসার, ব্রাইট অফিসার, এরা প্রত্যেকেই কমান্ডো। এই পাঁচটা কমান্ডোকে যেভাবে টর্চার করা হয়েছে, তখন সেনাবাহিনীর মমত্ববোধ, ভালোবাসা, ব্রাদার ইন আর্মস কোথায় ছিল? আমি বারবার বলছি, 57 জন সেনা কর্মকর্তাকে যখন ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল, তখন এই মমত্ববোধ কোথায় ছিল? তখন তো 46 ব্রিগেডের একজন কমান্ডার হিসেবে ওয়াকার তো আবাহনী মাঠে বসেছিলেন। তখন তিনি কি ছিঁড়ছিলেন, কি করছিলেন? তিনি কি মানে কি বলবো, অজ্ঞান ছিলেন? স্বাভাবিক সেন্সে ছিলেন না? তো এখন সকল দরদ বেরিয়ে পড়েছে এই যে গুম খুনের সহযোগীদেরকে রক্ষা করার জন্য। তো এখন ধরেন জেনারেল ওয়াকারের এই যে প্রচ্ছন্ন হুমকি যে তিনি সেনাবাহিনীকে প্রত্যাহার করে দিবেন, ঠিক আছে, নাও, প্রত্যাহার করে নাও, পারলে দেখি, তোমাদের হেডম দেখি আমরা, তোমাদের এরকম বহুত বড় বড় হেডমালা লোক আমরা দেখছি, এবং এগুলা কিভাবে বিদায় হইছে, কিভাবে লোকের ভয়ে বিদেশের মাটি তো ঘর থেকে বেরোতে পারে না। জেনারেল আজিজ ঘর থেকে বেরোতে পারে আপনি মনে করেন? আশেপাশে বডিগার্ড নিয়ে হয়তো মানে মাস্ক পরে বেরিতে হয়, যে কোথাও যদি বিশেষ দরকারে যেতে হয়, পারতপক্ষে তারা যেতেই চায় না, স্বেচ্ছায় গৃহবন্দী জীবনযাপন করছে সবাই। আপনার পরিণতি কি আপনি চান যে সেদিকে যাক? তারপরে ধরেন এই যে এ, এ, আমি তো বলবো যে 5ই আগস্টের পরে সবচেয়ে বড় যে অপরাধ এই সেনাবাহিনী কর্তৃক সংঘটিত, তাদের ভাষায় বলি, সেনাবাহিনী কর্তৃক সংঘটিত সবচেয়ে বড় যে অপরাধ, সেটি হচ্ছে আয়নাঘরের সাক্ষ্য প্রমাণ সব মুছে ফেলার চেষ্টা। এবং এই প্রচেষ্টায় কারা কারা যুক্ত তার সকল ডকুমেন্টারি এভিডেন্স ইতিমধ্যে আমার কাছে আছে। আমরা এটা নিয়ে আরেকটু যাচাই বাছাই করছি, নিশ্চয়ই এটা আমরা সামনে নিয়ে আসব। অর্থাৎ দেখেন অবস্থাটা, যে মানে আপনার কথাবার্তায় মনে হবে যে আমি প্রিস্ট লাইক ফেস, আমি অত্যন্ত ধার্মিক, আমি মানে দুদিন পরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিব, তখন আমি কি জবাব দিব আমার স্রষ্টার কাছে, আমি সবসময় এটা নিয়ে চিন্তিত, আমি যেখানেই যাচ্ছি আমি এই নিয়ে মানে কথা বলছি, সবাইকে হেদায়েত করছি, অথচ আমি নিজে গুম খুন নরপিশাচদেরকে বাঁচানোর জন্য, প্রত্যেকটা আলামত নষ্ট করার জন্য আমি চেষ্টা করছি, প্রত্যেকটা খুনিকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি। আমি পাল্টা আবার হুমকি দিচ্ছি যে আমি কিন্তু হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো, আরে বেটা কদ দেখে আগুন লাগাবি, কত আগুন লাগাবি লাগা, কত নাশকতা করবি কদ দেখে বেটা, এগুলোরও জবাব দিতে হবে তোদেরকে, তাহলে ছাড়া হবে নাকি? মানে একটা অদ্ভুত অবস্থা। ওই যে হয় না যে 15 বছরের যে অনিয়ম, যে দুঃশাসন, যে লাগামহীন মানে আইন সব পকেটে, সেই স্টাইলেই চালাতে যাচ্ছে জেনারেল ওয়াকার। ভাবতেছে যে হাসিনা পালাইছে, তার মামাতো বোনের জামাই তো আমাদের রেখে গেছে, আমি এখন বিকল্প হাসিনা হয়ে গেছি। এবং বিশ্বাস করেন, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই ওয়াকারের উপরে। ওয়াকার মানে ইউনুসের থেকে বেশি প্রটোকল নিয়ে এখন রাস্তায় চলে, আপনি কল্পনা করতে পারবেন না। সে ইচ্ছা মতো এখানে যাচ্ছে, ইচ্ছা মতো এখানে যাচ্ছে। ইউনুসে হয়তো ওই যে অফিসিয়ালি হয়তো একটা নোট পাঠিয়ে দেয় বা ইয়ে করে, কোনো নিয়ন্ত্রণ নাই। এবং আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই আরেক ভদ্রলোককে আমরা বসাইছিলাম, ডক্টর খলিল, বিশাল মাপের ব্যক্তিত্ব, এবং এক অঞ্চলের লোকজন বলে ব্যক্তিত্ব। তো এই ব্যক্তিত্বর কি কাজ? এই ব্যক্তিত্ব কি করছে? এই ব্যক্তিত্ব ডরায় বসে আছে, কোনো কাজ নাই। নিরাপত্তা উপদেষ্টা, কোনো কাজ নাই। মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন রোহিঙ্গাদের আপনি কি করছেন গত 14 মাসে? কোনো আশার আলো আছে? কত ফং ফং কথা বললেন। সেনাবাহিনীর উপর আপনি কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন? আপনি বুঝেন না, ভালো কথা, বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন। এই যে জেনারেল হাফিজ, যাকে ডক্টর ইউনুস তার সঙ্গে রেখেছেন, ওয়াকার তো তার 2 পয়সার পাত্তাও দেয় না। জেনারেল হাফিজের ডরে ওয়াকারের সঙ্গে কথা কয় না। জেনারেল বঞ্চিত অফিসারদেরকে নিয়ে ডক্টর ইউনুস আলাদা একটা কমিটি করে দিচ্ছে, সেই কমিটিতে পাত্তাই দিতেছে না জেনারেল ওয়াকার। কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা? ওয়াকার কি সকল আইনের ঊর্ধ্বে? ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে? এই নরপিশাচদেরকে, কিছু নরপিশাচ তার হাতে আছে, তার আশেপাশে আছে, তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিগ শট। আপনারা সবাই ভয়ে কম্পমান, যা খুশি তা করবে সে, আপনারা কেউ কিছু বলবেন না। মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন, একদম সহজ বাংলা কথা। আপনি কে কোথায় কি, ওই যে একটা কথা বলে না যে বিড়াল কালো না সাদা, দ্যাট ইজ নট দ্য কনসার্ন। কনসার্ন হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা। আপনি ইঁদুর ধরতে পারতেছেন না, বিদায় হন ভাই। আপনার তো জ্ঞান গরিমা, জাতিসংঘে আপনি কি ছিঁড়ছেন, এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম অপদার্থ লোকজন আমাদের দরকার নাই, আমাদের দেখা শেষ। তারপরে ধরেন আমরা বুঝতে পারছি না
এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ইন্টারিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর, তার সম্পর্কে আপনারা জানেন। খুব সহজেই আমি চেষ্টা করছি কি জাহাঙ্গীর নামা আনার জন্য। এই লোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে, হেসে হেসে কথা বলে। মূল বহু অপকর্মের সঙ্গে কিন্তু এই লোক যুক্ত। আপনারা জানেন যে বিডিআর এর ৫৭ জন সেনা কর্মকর্তা জন্য তদন্তের জন্য, এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি, সেই কমিটি সে প্রধান ছিল, এবং সে তার কমিটিতে এই আরেক ক্রিমিনাল জেনারেল মঈনকে বাঁচিয়ে দিয়েছে। মানে ৫৭ জন সেনা কর্মকর্তার রক্ত তার কাছে কিছুই না, তার ব্যক্তিগত স্বার্থের কাছে। এবং মঈন যখন নিজেকে জেনারেল পদে পদোন্নতি দেয়, তখন নিচে ২টো লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হয়, সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে। আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর বিপ্লবের সপক্ষের লোক? এই জাহাঙ্গীর মইনিউল লোক, এই জাহাঙ্গীর ভারতের লোক, এবং সে প্রেসক্রিপশনে চলছে। এবং গত কিছুদিনে এয়ারপোর্টে সে তার ভূমিকা কি ছিল, কোথায় কারকে সে বসাইছে, বের করতে পারবেন ডক্টর ইউনূস? বের করতে পারবেন ডক্টর খলিল? আপনাদের উপর জাতি যে আস্থা রেখেছিল, সেই আস্থাকে আপনারা নিজেরাই তো গলা টিপে হত্যা করছেন। তো এখন ধরেন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কে ঠেকাবে? তারপরে ধরেন আমি বলছিলাম না যে ওয়াকার ফ্রি স্টাইলে চলছে। আপনারা দেখেন এই যে গত ৪-৫ দিন আগে জেনারেল ওয়াকার যে ঠাকুরগাঁয়ে চিকেন নেকের কাছে, যেটা লালমনিরহাটে ওই যে একটা এয়ারপোর্ট হওয়ার কথা, পরিত্যক্ত এয়ারপোর্টে সে ৩টা হেলিকপ্টার নিয়ে গেছে। এই ৩টা হেলিকপ্টারে করে সে কেন গেছে? লোকাল সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল, তারা যে কিছু ছবি টবি তুলেছিল, কিন্তু কোথাও কোনো সংবাদ প্রকাশ করতে দেয় নাই ডিজিএফআই। সব নিয়ন্ত্রণ করেছে। কেন আপনি গেছিলেন ওইখানে? রাষ্ট্রীয় খরচে আপনি কোথায় গেলেন? ঠাকুরগাঁও থেকে ইন্ডিয়া যাইতে ১৫-২০ মিনিট লাগে বর্ডার ক্রস করতে। আপনি বর্ডারে কারোর সঙ্গে দেখা করছেন? সালাম করে আসছেন কাউকে, যে আপা আপনার দোয়ায় আছি, আপা আপনি যেভাবে বলেন সেভাবে চেষ্টা করতেছি, এই যে আপনাদের দেখলাম, আমি আজকে আরো শক্তি পাইলাম, এই স্লেভারি করতে গেছিলেন? নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে, কোনো মন্ত্রণা দিয়ে গেছে? তো এগুলোর আইএসপিআর এর কি যেন নাম, নায়ক শফি, কি নাম, সামি সাহেব আশা করি এটার একটা ব্যাখ্যা দেবেন যে কেন গেছেন ওয়াকার। রাষ্ট্রের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টারে করে, ৩টে হেলিকপ্টারে করে পুরো বাহিনী সহ কেন গেলেন আপনি এই সেন্সিটিভ জোনে? কি ব্যাখ্যা, কি করতে গেছিলেন? আপনাদের দিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না, বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না। ইতিমধ্যে আপনি এক্সপোজড বাংলাদেশের মানুষের কাছে। আপনার খাসলত কি, আপনার উদ্দেশ্য কি, এই জায়গাগুলো আমাদের কাছে আসলে এক্সপোজড। তো এখন ধরেন আমার কথা হচ্ছে, ভাই পারলে থাকেন, না পারলে বিদায় হন। কোনো ধরনের ষড়যন্ত্র করে নরপিশাচ, গুম খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না। জেনারেল জাহাঙ্গীর, ডক্টর খলিল, আপনারা যাদের দায়িত্ব, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, বিদায় হন। আপনি কি লেখাপড়া করছেন, আপনি কোথায় কি ছিঁড়ছেন, আপনি জাতিসংঘে কি ভূমিকা রাখছেন, আপনি কোথায় উল্টে ফেলছেন, কিচ্ছু আমার কাছে ম্যাটার করে না, বাংলাদেশের মানুষের কাছে ম্যাটার করে না। যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন, জেনারেল ওয়াকার, আপনাকে আবারও সতর্ক করছি, বিনয়ের সাথে সতর্ক করছি। ওই যে সরকারি আদেশে লেখা থাকে না, আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো, অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান। গুম খুনের সঙ্গে যুক্ত নরপিশাচদের রক্ষা করতে যাবেন না। আর রক্ষা করতে চাই যে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে, ডিজিএফআই দিয়ে, এনএসআই দিয়ে, লাগান, দেখি কতটুকু লাগাইতে পারেন। আপনার পিঠের চামড়া শেষ পর্যন্ত থাকে কিনা। হাসিনা তো লেজ তুলে পালাইছে, আপনি পালাতে পারবেন? আর জাহাঙ্গীর, খলিল, ডক্টর ইউনূসরা যদি মনে করে তাদেরকে আর্মি সেফ এক্সিট দিবে, এটা আরো একটা ভুল ধারণার মধ্যে আছেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে, সেটা আর্মি আপনাদেরকে দিবে। ভুলেও না, আর্মিও আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না, কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না। একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে। এবং আমার তো মনে হচ্ছে এইসব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য, সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেওয়ার জন্য, তেমনি নির্বাচনটাকেও তারা ভণ্ডুল করার একটা পরিকল্পনা আঁটছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব,
অনেক হয়েছে ভাই, দয়া করে দেশের পক্ষে আসেন, দয়া করে দেশের পক্ষে আসেন। একটা ভারতের প্রেসক্রিপশনে, হাসিনার প্রেসক্রিপশনে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না। কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয়, সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে। আপনারা সেটা ঠেকাতে পারবেন না। এবং আপনারা দেখেছেন, আপনারা গুলি করে তো কম মানুষ মারেন নাই, জাতিসংঘই বলছে 1400, ধরে নেওয়া হয় 2000-এর বেশি মানুষ মারা গেছে, বহু লাশ এখনো কি বলবো পরিচয়বিহীন ভাবে দাফন করা হয়েছে। সো আপনারা দেখেছেন, মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই, মানুষ চোখ রাঙানি ভয় পায় না। বাংলাদেশের মানুষ গত 15 বছরে অন্তত আরো শক্তিশালী হয়েছে। বাংলাদেশের মানুষ বাঁশের লাঠি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। বাংলাদেশের মানুষ 69 দেখেন, 1971 দেখেন, 90 দেখেন, মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন, 24 দেখেন, মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে কোনো কিছুই তোয়াক্কা করে না। সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন, নানা রকমের ভয় ভীতি দেখাবেন, নাশকতা করবেন, আগুন জ্বালায় দিবেন, গুলি করে মারবেন, হ্যান করবেন, ত্যান করবেন, আপনারা টিকে থাকতে পারবেন? প্রশ্নই ওঠে না। আল্লাহ আপনাদের হেদায়েত দিক। আপনারা যদি বোঝেন তো ভালো, ওই যে বলে না একটা, বুঝলে বুঝপাতা নাইলে তেজপাতা, ধরা কিন্তু খেয়ে যাবেন, কোনো লাভ হবে না। চোখ রাঙায়, ধমক দেখায়, নাশকতা করে কোনো লক্ষ্য আপনাদের অর্জিত হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে চায়, বাংলাদেশের বিপ্লবী মানুষ যেভাবে চায়, ছাত্র জনতা যেভাবে চায়, সেভাবেই বাংলাদেশ পরিচালিত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আর এর মধ্যে এগুলাকে আমরা খুব স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিচ্ছি, কোনো লাভ হবে না। আবারও সতর্ক করছি, বিনয়ের সাথে সতর্ক করছি, আদিষ্ট হয়ে নির্দেশ ক্রমে সতর্ক করছি, যেভাবে আপনারা বুঝে নেন। বিনয় ধরলে বিনয়, ধমক ধরলে ধমক, বাট সরে আসেন। স্টপ, স্টপ, নো ইফ নো